গুরুত্বপূর্ণ বিষয়। কেমন? আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা করতে চলেছি সেটা হলো প্রারম্ভিক মুদ্রা, অর্থাৎ মুদ্রার যে বিবর্তন সেটা নিয়ে আলোচনা করব। এটা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক। আবার ইতিহাসের মুদ্রার বিবর্তন আমরা যে কোনো ক্লাসে বা যে কোনো স্টুডেন্টের জন্য কিন্তু জানা জরুরি, তাই এটা সবার জন্যই প্রযোজ্য। তাহলে চলো আজকে বিষয়টি আলোচনা শুরু করি। তাহলে বিষয়টি কি হলো? প্রারম্ভিক মুদ্রা বা বিনিময় থেকে স্বর্ণ মুদ্রা এবং কড়ির বিবর্তন, এটা আজকে আমরা পড়তে চলেছি। তাহলে তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো। প্রথমে আমরা কি দেখব? যে মুদ্রা তত্ত্ব। মুদ্রা তত্ত্ব, মুদ্রা সম্পর্কিত অধ্যয়ন বা পড়া বা মুদ্রা সম্পর্কে, মুদ্রাকে নিয়ে গবেষণা করার যে পড়া, সেটাকে আমরা কি বলবো? নিউমিজম্যাটিক্স। ঠিক আছে? তো এই যে এটাকে নিয়ে কিন্তু মুদ্রা নিয়ে কিন্তু পড়াশোনাও হয়, আবার গবেষণাও করা হয়, তাহলে সেটাকে আমরা নিউমিজম্যাটিক্স বলতে পারি এবং এটাই হচ্ছে মুদ্রা তত্ত্ব। তারপর কি দেখব? ইতিহাসের পুনর্গঠন, তাই তো? প্রাচীন মুদ্রা থেকে আমরা কি কি জানতে পারি? মুদ্রা আমরা কেন পড়ব? মুদ্রা যে পড়ব, মুদ্রার বিবর্তন পড়ব, তাহলে মুদ্রা যে পড়ে আমরা কি জানতে পারবো? মুদ্রা থেকে আমরা কি কি জানতে পারি? দেখো, প্রাচীন মুদ্রা থেকে যে সময়কে বা সেই সময়কালে বা যে যুগের রাজনীতি, প্রশাসন, ধর্ম, লিপি, অর্থনীতি, সেই সব সম্পর্কে কিন্তু সুস্পষ্ট ধারণা আমরা পাবো ওই মুদ্রা থেকে। ওই মুদ্রা দেখে আমরা বুঝতে পারবো যে ওই সময়কার বাণিজ্য ব্যবস্থা কেমন ছিল, রাজনীতি কেমন ছিল, প্রশাসন ব্যবস্থা কেমন ছিল, অর্থনীতি কেমন ছিল, ধর্ম কেমন, লিপি কেমন, এই সমস্ত কিছু কিন্তু ইনফরমেশন আমরা মুদ্রা থেকে পাবো। তারপর কি? বাণিজ্যের প্রমাণ। বিভিন্ন অঞ্চলে প্রাপ্ত ভিনদেশি মুদ্রা প্রাচীনকালের আন্তর্জাতিক বাণিজ্যের, তাই না? যেমন রোমান সাম্রাজ্যের সাথে প্রমাণ দেয়। তাহলে কি দেখলাম? যে বিভিন্ন অঞ্চলে প্রাপ্ত ভিনদেশি যে মুদ্রা তা প্রাচীনকালের আন্তর্জাতিক বাণিজ্যের। তাহলে যেমন উদাহরণটা কিরকম? যে এটা যে পড়ছি তার উদাহরণ কেমন? বাণিজ্যিক প্রমাণ কোথা থেকে পাবো? রোমান সাম্রাজ্যের সাথে এটার যে প্রমাণ সেটা কিন্তু আমরা পাই। আর কি? শিল্পের নিদর্শন। মুদ্রায় খোদাই করা থাকে ছবি ও লিপি। মুদ্রায় কি থাকে? খোদাই করা থাকে, সুন্দরভাবে খোদাই করা থাকে, ছবি খোদাই করা থাকে, লিপি খোদাই করা থাকে। সেই সময়কার কোন লিপিতে আমরা এটা মুদ্রা যে কোন লিপি পাই, এই যে সেটাও খোদাই করা থাকে, এই যে ছবি খোদাই করা আছে। এই সমস্ত কিন্তু তৎকালীন শিল্পকলা উৎকর্ষের পরিচয় বহন করে। তো এইগুলো থেকেই আমরা যে সময়কার মুদ্রা, সেই সময়কার যে শিল্পকলা, সেটার বিষয় কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারি এবং জানতে পারি। তাহলে আমরা দেখে নিলাম যে মুদ্রা বিষয় অধ্যয়নকে কি বলে, এটা আমরা একটা পেলাম। তার সাথে পেলাম যে মুদ্রা কি কি, মুদ্রা থেকে আমরা সমকালীন বা সেই সময়ের কোন কোন জিনিসগুলো জানতে পারি সেটা দেখলাম। তার সাথে দেখলাম বাণিজ্যের প্রমাণ আর শিল্পের নিদর্শন। এই সমস্তগুলো কিন্তু মুদ্রা থেকে আমরা পাই। তারপর কি দেখব? অর্থনীতির রূপান্তর। বিনিময় থেকে মুদ্রা কিভাবে আসলো, রূপান্তর কিভাবে হলো, সেটা এখন দেখব। দেখো, আগে আমরা সবাই জানি যে প্রথমে তো মানুষ আদিমই ছিল, তাই না? আদিম ছিল, জঙ্গলে বাস করত। তো তাদের যে মুদ্রা, টাকা পয়সা, এগুলো তো ছিলই না, আস্তে আস্তে তৈরি হয়েছে। তো প্রথমে তারা কি করত? যখন তারা বসবাস করতে শিখলো, শিল্প কৃষিকার্য শিখলো, তখন তারা কিভাবে এক একটা জিনিসের প্রয়োজন কিভাবে মেটাতো? বিনিময় প্রথা, তাই না? বিনিময় প্রথা করে কিন্তু তাদের নিজেদের প্রয়োজন মেটাতো, চাহিদা মেটাতো। যেমন ধরো যে আমার কাছে হয়তো চাল আছে আর পাশের বাড়ির বন্ধুর কাছে হয়তো ডাল আছে। তো আমার কাছে ডাল নেই আর পাশের বাড়ির বন্ধুর কাছে কি নেই? চাল নেই। তাহলে আমি কি করলাম? আমি আমার চাল ওকে দিয়ে দিলাম আর ওর ডাল আমি নিয়ে নিলাম। এটা হচ্ছে বিনিময় প্রথা। এবার কোন দ্রব্যের কত মূল্য সেটা কিন্তু আমরা নির্ধারণ
পারলাম না যে কোনটা বেশি মূল্যবান কোনটা কম মূল্যবান, সেটা তখনকার কিন্তু সেই সময় আমরা কিন্তু বুঝতে পারা যায় না, সেই সময় কেউই বুঝতে পারতো না, যার যেটা প্রয়োজন সে বিনিময় করে কিন্তু নিয়ে নিত, বিনিময় প্রথা বলা হচ্ছে সেটাকে। এই যে যেমন মাছ দিয়ে এই যে শস্য নেওয়া হচ্ছে, এই সময় বিনিময় পণ্যের আদান প্রদান হতো। সীমাবদ্ধতা কি ছিল? পণ্য সঞ্চয় কঠিন এবং সঠিক মূল্য নির্ধারণ করা অসম্ভব ছিল। অবশ্যই যে কোনটার কতটা মূল্য পরিমাণ সেটা কিন্তু বুঝতে পারতো না, যার যেটা প্রয়োজন সে সেটা নিয়ে নিত, আর যে যেটা প্রয়োজন নয় সে সেটা দিয়ে দিত। এইভাবে বিনিময় প্রথা কিন্তু চালু ছিল। তারপর মুদ্রার অর্থনীতি, কয়েন সিস্টেম আসলো। মূল্যবান ধাতু যেমন সোনা, রূপা, তামা টুকরো বিনিময়ের মাধ্যমে তারপর হিসাব গ্রহণ করা হলো। অর্থনৈতিক বিপ্লব ঘটলো। কিরকম? বাণিজ্যের প্রসার ঘটলো, নগরে উন্নয়ন হলো, সম্পদ সঞ্চয় আরো সহজতর হলো। যখনই এগুলো হলো তখনই বাণিজ্যের কিন্তু প্রসার ঘটলো। অবশ্যই বাণিজ্যের প্রসার ঘটলো, বাণিজ্যের সাথে তো অর্থনৈতিক ব্যবস্থাটা তো ওতপ্রোতভাবে জড়িত। তো বাণিজ্যের প্রসার ঘটলে অর্থনৈতিক উন্নয়নও ঘটবে, এবং তার সাথে সাথে সমাজের সঞ্চয় এবং সম্পদের সঞ্চয় আরো বেশি সহজতর হলো, সমাজ আরো উন্নত হলো। এইভাবে কিন্তু সিস্টেম চলতে থাকলো। এবার দেখো প্রাচীন মুদ্রা, কি কি প্রাচীন মুদ্রা ছিল আমরা সেটা দেখব। ছাপ যুক্ত মুদ্রা, কি দেখলাম প্রথমে? এটা কোন সময়কার কথা বলা হয়েছে? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের কথা, যীশু খ্রিস্টের জন্মের আগের কথা। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের সময়ে যে মুদ্রাটার কথা বলা হচ্ছে এটা এই সময়ের কথা বলা হচ্ছে, একদম প্রথম দিকের। তখন কিরকম প্রচলিত ছিল মুদ্রা? রূপা ও তামার। কেমন? রূপা আর তামা ধাতু দিয়ে কিন্তু তখন মুদ্রা প্রচলিত ছিল। সাহিত্যে একে কি বলা হয়? কার্যাপন। কি বলা হয়? কার্যাপন। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কার্যাপন কি, তাই না? তো তখন কখনকার কথা বলা হচ্ছে? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। এরপর সোনার মুদ্রা, স্বর্ণ মুদ্রা আসলো। কোন সময় স্বর্ণ মুদ্রাকে বলা হচ্ছে? সোনার মুদ্রাকে সুবর্ণ বা নিষ্ক। তাহলে আমরা নামগুলো এখানে জেনে নিচ্ছি। আগে যেটা ছিল সেটা কার্যাপন, তারপর আমরা দেখলাম সুবর্ণ, যেটা স্বর্ণ মানে সোনার মুদ্রা, সেটাকে বলা হয় সুবর্ণ। সুবর্ণ মানেও সোনা বা নিষ্ক, এই দুটো নামে স্বর্ণ মুদ্রাকে ডাকা হতো। তারপর হলো রৌপ্য মুদ্রা, রূপার মুদ্রা। রূপার মুদ্রাকে কি বলা হতো? পুরাণ বা ধরন। ঠিক আছে। এরপর ক্ষুদ্র মুদ্রা, এখানে কিন্তু সমস্ত কোশ্চেন হয় এক এক করে সমস্ত। তাহলে ক্ষুদ্র মুদ্রা কি কি দেখো? তামার তৈরি ছোট মুদ্রা কাকিনী এবং রূপার তৈরি শতনাম প্রাচীন লিপিতে উল্লেখ ছিল। তাহলে তামার তৈরি যে ছোট ছোট মুদ্রা, এই যে অবশ্যই এদের থেকে কিন্তু সব ছোট। এটা যে তামার তৈরি যে মুদ্রাটা সেটাকে কি বলা হতো? কাকিনী। আর রূপার যে তৈরি মুদ্রা তাকে কি বলা হতো আগে? ছোট মুদ্রাটাকে শতনাম। এটা একদম ছোট, যে ছোট ছোট আগে কিন্তু আমাদের 5 পয়সা ছিল, 5 পয়সা। ঠিক সেই রকমই কিন্তু এরকমই আকারটা, এই যে আকারটা কিন্তু সেই রকমই, আবার সাইজটাও কিন্তু সেই রকমই 5 পয়সার মতো আগে চালু ছিল। এখন হয়তো দেখাই যায় না, খুব কম রেয়ার, মানে দেখতেই পাবো না। তো সেই রকম ছিল। কেমন? তামা আর রূপার। তাহলে তামার তৈরি ছোট মুদ্রাকে কি বলা হচ্ছে? কাকিনী, আর রূপার তৈরি শতনাম। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু আমরা দেখলাম প্রাচীন মুদ্রা কি কি ছিল, কি কি নাম, এগুলো একদম প্রাচীন। তারপরে আমরা দেখব প্রাচীন বাংলার মুদ্রার ব্যবহার আর বাণিজ্য কেন্দ্র কোথায় কোথায় ছিল। তাহলে প্রাচীন বাংলায় মুদ্রা যে ব্যবহার আমরা করতাম তার বাণিজ্য কেন্দ্র কোন কোন জায়গায় ছিল সেই জায়গাগুলো আমরা দেখে নেব। প্রথমেই দেখব মহাস্থানগড়। কি? মহাস্থানগড়, যেটাকে এখন বগুড়া বলা হয়। কোথায় অবস্থিত? বাংলাদেশে। তাহলে বাংলাদেশে এটা অবস্থিত, এই যে বাংলাদেশে অবস্থিত। এটাকে বলা হচ্ছে প্রাচীন শিলালিপিতে খ্রিস্টপূর্ব 3য় শতকের কথা বলা হচ্ছে। এই সময়টায় খ্রিস্টপূর্ব 3য় শতকে এখানে মহাস্থানগড়, যেখানে বাংলাদেশ, এখানে বাণিজ্য কেন্দ্র ছিল,
গণ্ডক ও কাকিনী মুদ্রার উল্লেখ ছিল। কাকিনী আমরা দেখলাম কাকে বলা হচ্ছে, সেই মুদ্রাটা, আর গণ্ডক মুদ্রার উল্লেখ কিন্তু এখানে পাওয়া যায় এই জায়গাটায়। বর্তমানে এখন সেই জায়গাটা কি নাম? বাংলাদেশের বগুড়া। ঠিক আছে, তারপর দ্বিতীয় স্থান কোথায়? উয়ারি বটেশ্বর। ঠিক আছে, এটাও বাংলাদেশে অবস্থিত। উয়ারি বটেশ্বর, যেটাকে নরসিংদী বলা হচ্ছে এখন। কি বলা হচ্ছে? নরসিংদী। হ্যাঁ, আগে কি ছিল? উয়ারি বটেশ্বর। এখানে প্রচুর ছাপযুক্ত রূপার মুদ্রা, যা সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্রের প্রমাণ দেয়। এখানে অনেক রূপার মুদ্রা পাওয়া গেছে, যেখানে অনেক রকম ছাপ ছিল, অনেক ধরনের ছাপ সেখানে বর্তমান ছিল। এই জায়গায় একটা পেলাম, তাহলে এখানে একটা বাংলাদেশ, এটা একটা বাংলাদেশ, দুটো বাণিজ্য কেন্দ্র পেলাম। এবার আমরা পাবো 3 নম্বর চন্দ্রকেতুগড়। চন্দ্রকেতুগড় পেলাম, যেটা 24 পরগনায় অবস্থিত, আমাদের ভারতে। ঠিক আছে, চন্দ্রকেতুগড় কোথায়? 24 পরগনায় অবস্থিত, আমাদের ভারতে, যেটাকে এখন বেড়াচাপা বলা হয়। প্রাচীন মুদ্রার ভান্ডার বেড়াচাপা অঞ্চলে প্রাপ্ত। কোথায়? বেড়াচাপা অঞ্চলে, যেটা প্রাচীন মুদ্রার ভান্ডার হিসাবে কিন্তু অঞ্চলটা ভীষণই বিখ্যাত। তাহলে 3টে জায়গা পেয়ে গেলাম। এবার 4 নাম্বার জায়গা পাবো, সেটা হচ্ছে 4 নাম্বার কোথায়? তাম্রলিপ্ত। আগে নাম ছিল, এখন হচ্ছে তমলুক। কোথায় অবস্থিত? মেদিনীপুরে। প্রথম শতকে এখানে ক্যালটিস নামের স্বর্ণ মুদ্রা জনপ্রিয় ছিল। প্রথম শতকে, এখানে একদম প্রথম শতকে, খ্রিস্ট পূর্ব নয়, পূর্বাব্দ নয়, তারপরে। হ্যাঁ, প্রথম শতকে এখানে ক্যালটিস নামের স্বর্ণ মুদ্রা জনপ্রিয় ছিল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভারতে, এটা আমাদের ভারত। তাহলে দুটো আমরা পেলাম ভারতের মধ্যে, আর দুটো বাণিজ্য কেন্দ্র পেলাম আমরা কোথা থেকে? বাংলাদেশে। দুটো, আমরা 4টে বাণিজ্য কেন্দ্র এখানে দেখে নিলাম। তাহলে এতগুলো এখানে প্রশ্ন আসতে পারে। বাণিজ্য কেন্দ্রগুলির নাম বা মহাস্থানগড় কোথায় অবস্থিত, কত সালে, ওয়ারি বটেশ্বরের কোন জায়গায় অবস্থিত, এখন বর্তমান নাম কি, এগুলো সমস্ত হিসাবে কিন্তু দিতে পারে। তাম্রলিপ্ত বা তমলুক কোথায় অবস্থিত, বা তাম্রলিপ্তর এখন বর্তমান নাম কি, এগুলো কিন্তু প্রশ্ন আসতে পারে। যাই হোক, এগুলো সব আমরা পেলাম বাণিজ্য কেন্দ্র মুদ্রা। হ্যাঁ, পরে আবার যাব হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্যটা ভীষণই ইম্পর্টেন্ট একটা সময়কাল। এই সময়কালটা দিনার আর রূপকের স্বর্ণ যুগ হিসাবে ধরা হয়। ঠিক আছে, দিনার আর রূপক কি আমরা দেখব। প্রথমে দেখব স্বর্ণ মুদ্রা। ওই সময় গুপ্ত সাম্রাজ্যে গুপ্ত সম্রাট স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিল, যেটাকে বলা হচ্ছে দিনার। গুপ্ত সম্রাটদের তৈরি উচ্চমানের সোনার মুদ্রা। তাহলে শুধু সোনার মুদ্রা না, সোনার মুদ্রাটা কি? উচ্চ মানের, কোনো রকম খাদ যুক্ত নয়, খুবই উচ্চমানের ভালো স্বর্ণ মুদ্রা হচ্ছে দিনার, যেটা গুপ্ত সম্রাটরা সেই সময় তৈরি করেছিল। আর কি? রৌপ্য মুদ্রা। কি পেলাম? রূপার মুদ্রা, যেটাকে বলা হচ্ছে রূপক। রূপার মুদ্রা যা দৈনন্দিন বাণিজ্যে ব্যবহৃত হতো। কি? রূপার মুদ্রা যা দৈনন্দিন বাণিজ্যে ব্যবহৃত হতো তাকে বলা হলো কি? রূপক। তাহলে সোনার মুদ্রাকে বলা হলো কি? দিনার, আর রূপার মুদ্রাকে বলা হলো কি? রূপক। এই দুটো নাম কিন্তু মনে রাখতে হবে, এখান থেকেও কোশ্চেন আসে। তারপর কি দেখলাম? যে সোনা আর রূপার মুদ্রার বিনিময় হার কত ছিল, এটা আমরা দেখব। একটি সোনার মুদ্রা হলো দিনার, অর্থাৎ সোনার মুদ্রাকে দিনার বলা হয়। একটা সোনার মুদ্রা সমান 16টি রূপার মুদ্রা। ঠিক আছে, একটা সোনার মুদ্রা যেখানে দিয়ে আমি যে জিনিসটা কিনবো, সেখানে যদি সোনার মুদ্রার মূল্যটা হচ্ছে 16টা রূপার মুদ্রা, তবে গিয়ে সমান সমান হবে। 16টা রূপার মুদ্রা দেব, তবে গিয়ে একটা সোনার মুদ্রা সমান হবে। বোঝা গেল? তাহলে এর অনুপাতটা আমরা বুঝতে পারলাম। একটা সোনার মুদ্রা সমান 16টা রূপার মুদ্রা, 16টা রূপার মুদ্রা সমান হচ্ছে একটা সমান সোনার মুদ্রা। এটা হলো তাদের মানে সোনার মুদ্রা রূপার মুদ্রার বিনিময় বা অনুপাত। তারপর কি দেব? বাংলার সম্পৃক্ততা। জমি কেনাবেচা ও বড় লেনদেনের জন্য বাংলায় এই মুদ্রা ব্যবহার ছিল প্রচুর। জমি কেনাবেচা করার জন্যে, তারপর ব্যবসা বাণিজ্যের জন্যে, বড় কোনো লেনদেনের জন্যে কিন্তু এই মুদ্রা দিয়ে লেনদেন করা হতো বা মুদ্রার ব্যবহার ছিল ওই সময়টা।
এসব মুদ্রা দিয়ে, সোনা বা রূপার। দেখো সাধারণ মানুষের কিন্তু সোনার মুদ্রা কমই থাকতো, তো রূপার মুদ্রাই বেশি থাকতো। হ্যাঁ, তো রাজাদের কাছে, গুপ্ত সম্রাটদের কাছে সোনার মুদ্রা ছিল প্রচলন। আর এই সোনার মুদ্রা কেমন ছিল? একদম উচ্চ মানের ছিল, বিনা খাদ যুক্ত। আশা করি ক্লিয়ার এতটুকু। তাহলে মুদ্রার নকশা আর রাজকীয় বৈচিত্র্য দেখব। আকৃতি ও ধাতু, কি কি ধাতু দিয়ে তৈরি করা হতো, তাদের আকৃতি কেমন হতো? দেখো সোনা, রূপা, তামা বা ব্রোঞ্জ, তামার সাথে আরো কি ছিল? ব্রোঞ্জ। এগুলো দিয়ে কিন্তু কি তৈরি করা হতো? মুদ্রা। আর কিরকম আকৃতি? গোলাকার, তারপর চতুর্ভুজ, হ্যাঁ, তারপর হলো আয়তাকার ছোট, এরকম কিন্তু, বা এই যে হেক্সাগনের মতো এরকম, যেমন 5 পয়সা আমরা দেখলাম, এরকম টাইপেরও কিন্তু করা হতো। তারপর কি দেখবো? কি কি ছবি বা কি কি নকশা করা হতো? যেমন রাজকীয় পরাক্রম, এখানে রাজাদের বিভিন্ন রূপ, তীরন্দাজ ধরনের, অশ্বমেধ ধরনের, তারপর কি সিংহ হত্যাকারী রূপ। এখানে যেমন আমরা তীরন্দাজ পেলাম, যে একটা নকশা কি তীরন্দাজ, তাছাড়াও কি অশ্বমেধ ধরনের একটা নকশা আঁকা হতো। তারপর সিংহ হত্যাকারী, একজন সিংহ হত্যা করছে এরকম টাইপের একটা ছবি এরকম ভাবে খোদাই করা হতো, নকশা দিয়ে আঁকা হতো। তাছাড়া মুদ্রার অপর পৃষ্ঠে লক্ষ্মী বা কার্তিকেয় ধরনের মূর্তির উপস্থিতি। তাহলে মুদ্রার অপর পৃষ্ঠে কি ছিল? লক্ষ্মী বা কার্তিকের সুন্দর মূর্তি দিয়ে ছবি আঁকা হতো। শিব দুর্গারও ছবি অনেক সময় দেওয়া হতো, এরকম নানা দেব দেবীরও ছবি দেওয়া হতো। আবার পরাক্রম, রাজা সম্রাটদের, এই যে সিংহ কে মারছে এরকম, তারপর এই যে যুদ্ধধারী, এরকমও অনেক ছবি কিন্তু এখানে নকশা করে সুন্দর করে আঁকা হতো। এখনো তো আমরা দেখবো যে এই যে লক্ষ্মীর 10 টাকার পিছনে, 5 টাকার পিছনে খুব কমই দেখতে পাই, কিন্তু মা দুর্গার ছবিও কিন্তু নকশা করে আঁকা থাকে, লক্ষ্মীর ছবিও 5 টাকার পিছনে বা 10 টাকার পিছনে কিন্তু লেখা দেখা যায়, খুব কম, রেয়ার এখন। কিন্তু এখনকার মূল্য, তখনকার মূল্য তো আলাদা ছিল, তখনকার ছিল তো সোনা, যেটা মুদ্রাটা। এখন তো এইগুলো এখন আমরা কোথায় পাবো দেখতে? এখন পাবো মিউজিয়ামে। এখন তো আমরা এদিক সেদিক ব্যবহার করতে পারবো না, অ্যান্টিক পিস হয়ে গেছে এগুলো। এগুলো আমরা কোথায় এখন দেখবো? মিউজিয়ামে। তাহলে দেখলাম যে মুদ্রার নকশা কেমন আর বৈচিত্র্য। এরপর দেখবো শশাঙ্কের আমল। আমরা প্রথমে দেখলাম কি গুপ্ত যুগের, গুপ্ত সম্রাটদের আমল। এরপর দেখবো শশাঙ্কের আমলে কেমন ছিল। দেখো শশাঙ্কের স্বর্ণযুগ, 7ম শতকে গৌড়ীয় রাজা শশাঙ্ক বেশ কিছু স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন। কত খ্রিস্টাব্দে, কত সালে? 7ম শতকের সময়। তা ছিল নিম্নমানের। তিনিও অনেকগুলো স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন। তা কিরকম ছিল? একটু নিম্নমানের ছিল। কেন ছিল? কারণ খাদ যুক্ত মুদ্রা ছিল। তাহলে কি ছিল? এই মুদ্রায় সোনার পরিমাণ খুব কম ছিল, সোনাটা খুব কম দেওয়া হতো, এবং সেখানে ধাতুর সাথে নানা রকম ধাতু মিশিয়ে, ভেজাল মিশিয়ে, সে যে ভেজালটা মিশাতো সেটাকে বলা হচ্ছে খাদ। খাদ পরিমাণ কিন্তু অনেক ছিল, তাই এই স্বর্ণ মুদ্রাটা খুব একটা উচ্চমানের ছিল না। রোমান সম্রাটের কিন্তু পতন এখানে শুরু হয়ে গেল। যেখানে এই যেখানে সোনার পরিমাণ কম, অন্যান্য ধাতুর পরিমাণ বেশি, খাদ দেয়া, সেখানে কেমন হবে? ঠিক এইরকমই দেখতে হবে কিন্তু মুদ্রাটা, খুব একটা উচ্চমানের না, একদমই নিম্নমানের কিন্তু করা হয়েছিল। রোমান সম্রাটদের সাথে ভারতের বাণিজ্যে ভাটা পড়ায় রূপা ও সোনার আমদানি কমে যায়। তাহলে রোমান সম্রাটের সাথে কি হয়েছিল? ভারতের বাণিজ্যে কিন্তু ভাটা পড়ে গেছিল। এই যেহেতু মুদ্রার নিম্নমান হয়ে গেছিল, এবং সেসবের কারণে সামন্তবাদের উত্থান হয়ে গেল। এর ফলে কি হলো? সামন্তবাদের উত্থান। সামন্তবাদ কেমন ছিল? সামন্ততন্ত্র কেমন ছিল? যে রাজা একটা মানুষকে, মানে একজনকে নিয়োগ করতেন, সে কি করতেন? যে কৃষি কার্যে বা কৃষি শ্রমিকদের সমস্ত রকম ফসল নিয়ে সে নিজের কাছে রাখতো, এবং তাদের কোনো রকম কৃষিজ জমি ফসলের যারা শ্রমিক, তাদের কোনো রকম সেই ফসলের ওপরে কিন্তু অধিকার থাকতো না। সেই সামন্ত সে নিয়ে, যে রাজা যাকে নিযুক্ত করত, সেই কিন্তু তাদের শ্রমিকদের, কৃষকদের ফসল টসল নিয়ে নিজের কাছে রেখে দিত, এবং সেই পর্যালোচনা করতো কাকে কিরকম দেবে, কিভাবে চলবে, এটা কতটা রাখবে, কতটা বিক্রি করবে, এটা কিন্তু সেই দেখতো। কৃষকদের কিন্তু কোনো রকম অধিকার এখানে ছিল না। আর যে লোকটাকে নিযুক্ত করা হয়েছিল সে কিন্তু রাজা নিজেই নিযুক্ত করতো। এই জিনিসটাকে বলা হচ্ছে সামন্ততন্ত্র প্রথা।
ঠিক আছে। তো সেই সামন্ততন্ত্র প্রথা মুদ্রার ব্যবহার কমে যাওয়ার বিনিময়ের মাধ্যমে হিসাবে জমি বা ভূমির ব্যবহার কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছিল। সামন্ততন্ত্র প্রথা হয়েছিল ওই সময়, মুদ্রার ব্যবহার কমে গেল, মুদ্রা নিম্নমানের চলে আসলো, মুদ্রার ব্যবহার যেহেতু কমে গেল তখন কি হলো, জমি আর ভূমির ব্যবহার অটোমেটিক বেড়ে গেল। আর কি শুরু হলো, রোমান সাম্রাজ্যের পতনের শুরুয়াত। তারপর এলো পাল আর সেন যুগ। কি হলো, পাল আর সেন যুগ আসলো। পাল আর সেন যুগে কি হলো, কড়ির ব্যবহার শুরু হয়ে গেল। ঠিক আছে, কড়ি বা কাপড়দক, কড়ির আর একটা নাম হচ্ছে কাপড়দক। তখনকার অর্থনীতি কি রকম ছিল আমরা দেখবো। দেখো, কড়ির প্রচলন এই সময় স্টার্ট হয়ে গেল পাল ও সেন যুগে 750 থেকে 1200 খ্রিস্টাব্দ। এই সময়কালটা দৈনন্দিন লেনদেন এবং বিনিময়ের প্রধান মাধ্যম হয়ে দাঁড়ালো এই কড়ি। কড়ি কি আমরা জানি, এই যে এরকম দেখতে হয়। আর কোথায় পাওয়া যায়, সমুদ্রে পাওয়া যায়। আমরা দেখেছি সমুদ্র ঘুরতে গিয়ে কড়ি কেমন হয়। সে এই কড়িটা এবার চলে আসলো বিনিময় প্রথার মাধ্যম হিসাবে। যেমন টাকা আমরা এখন দিচ্ছি, তো ওইভাবে মুদ্রা থেকে আস্তে 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 কি হলো, কড়ির ব্যবহার প্রচলন শুরু হয়ে গেল। কড়ি দিয়ে এখন জিনিসপত্র কেনা বেচা শুরু। সামুদ্রিক কড়ি পাহাড়পুর এবং কোলগম অঞ্চলে খননের ফলে প্রচুর পরিমাণে সামুদ্রিক কড়ি আবিষ্কৃত হলো। তাহলে কোথায়, পাহাড়পুর এবং কোলগম যেটাকে বলা হচ্ছে সেই অঞ্চলে খনন করা হলো, এবং খননের ফলে কিন্তু অনেক পরিমাণে প্রচুর সামুদ্রিক কড়ি ওখান থেকে আবিষ্কৃত হয়েছিল। ঠিক আছে। কপোর্দক পুরাণও, এখানে কপোর্দক পুরাণের কিন্তু উল্লেখ পাওয়া গেছে। লিপিগুলিতে কপোর্দক পুরাণ শব্দটি পাওয়া যায়। তাই সেই সময় যে লিপি পাওয়া গেছিল সেখানে কপোর্দক পুরাণের নাম ছিল। কপোর্দক মানে আমি আগেই বললাম কড়ি বলা হচ্ছে। ঠিক আছে। রূপার মুদ্রার ওজনের ভিত্তিতে হিসাব করতে হলো। তাহলে কি হলো, যে কড়ির তাহলে মূল্য নির্ধারণ কিভাবে হয়েছিল, রূপার মুদ্রা, তাহলে রূপার যেভাবে মুদ্রা, রূপার যতটা মূল্য কড়িরও ঠিক একই মূল্য, সেম মূল্য হিসাবে কিন্তু কড়িকে চালানো হতো। কড়ির মূল্য আর রূপার মূল্য একই ছিল। অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ হলো এবার। বড় সাম্রাজ্যিক মুদ্রার অভাবও প্রমাণ করে অর্থনীতির স্থানীয় কৃষি ও সামন্ত প্রথার উপর নির্ভরশীল ছিল। আমি বললাম সামন্ত প্রথার উপর নির্ভরশীল ছিল ওই সময়টা। হ্যাঁ, ঐতিহাসিক বিতর্ক কেন হারিয়ে গেল মুদ্রা, এবং মুদ্রা কেন হারিয়ে গেল আমরা আগেও দেখলাম। তাও এখন দুটি প্রধান তত্ত্ব আমরা দেখে নেব, যে মুদ্রা সংকটের পিছনে ঐতিহাসিকদের দুটি প্রধান তত্ত্ব। বাণিজ্যের পতন। কি হলো, বাণিজ্যের পতন। প্রথম তত্ত্ব, আর্থিক রুগ্নতা, বৈদেশিক বাণিজ্যের চরম পতন এবং নগর কেন্দ্রিক অর্থনীতির ধ্বংসের কারণে স্বর্ণ ও রৌপ্যর প্রবাহ কিন্তু বন্ধ হয়ে গেল। তাহলে কি হলো, বাণিজ্যের পতন ঘটলো। বাণিজ্যের পতন ঘটার সাথে সাথে কি হলো, অর্থনৈতিক রুগ্নতা আসলো। অর্থনৈতিক বললাম যে বাণিজ্য আর অর্থনৈতিক উন্নয়নের, বাণিজ্য উন্নয়নের সাথে কিন্তু বাণিজ্য আর অর্থনৈতিক একসাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। বাণিজ্য উন্নতি হলে অর্থনৈতিক উন্নতি হবে, অর্থনৈতিক উন্নতি হলে বাণিজ্যের উন্নতি হবে। বৈদেশিক বাণিজ্যের চরম পতন ঘটলো এবং নগর কেন্দ্রিক অর্থনীতির ধ্বংসের কারণে স্বর্ণ রৌপ্য মুদ্রা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তাহলে বাণিজ্যের পতনের সাথে সাথে কি হলো, স্বর্ণ, সোনা এবং রূপার মুদ্রা বন্ধ হয়ে গেল। তারপর কি হলো, সামন্ততান্ত্রিক প্রথার উত্থান হলো। সামন্ততান্ত্রিক প্রথা কি বললাম, যে জমি ভিত্তিক সামন্ততান্ত্রিক অর্থনীতি ও স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সমাজের উদ্ভব হলো। তার ফলে মানুষ নিজেদের প্রয়োজনীয় পণ্য নিজেরাই উৎপাদন করতে শুরু করলো। তাই দৈনন্দিন জীবনে ধাতব মুদ্রার প্রয়োজন ফুরিয়ে আসলো। তারা কি করলো, জমি থেকে নানা রকম ফসল উৎপাদন করলো, নিজেদের যা প্রয়োজন, যা দরকার তারা নিজেরাই সেগুলো স্বয়ং সম্পূর্ণ করতে শুরু করলো, এবং গ্রামীণ সমাজের উদ্ভব ঘটলো। সামন্ততান্ত্রিক প্রথার উত্থান হলো, শুরু হলো। উত্থান মানে বাড়লো, শুরু হলো। হ্যাঁ, আর তার ফলে কি হলো, দৈনন্দিন জীবনে কিন্তু মুদ্রার ব্যবহার কমে আসলো। তো এই দুটো তত্ত্ব কিন্তু ঐতিহাসিকদের মতে, এই দুটো তাত্ত্বিক বা এই দুটো তত্ত্বের কারণে কিন্তু মুদ্রার ব্যবহার কমে গেল, মুদ্রার বিতর্ক, যা মুদ্রা হারিয়ে গেল আস্তে আস্তে। তাহলে কি দেখলাম, প্রথমে প্রারম্ভিক মুদ্রার বিবর্তন। প্রথমে কি হলো, পর্যায়ে বিনিময় প্রথা। বিনিময় প্রথা পণ্য আদান প্রদান এইটুকুতেই সীমাবদ্ধ ছিল।
2 নম্বরে এলো পর্যায় 2 কি ছাপযুক্ত মুদ্রা, যেখানে তামা রূপার টুকরো শিলমোহর, যে সময়টা বলা হচ্ছে মৌর্য যুগ, ওই সময় তামা রূপার ছাপযুক্ত এইরকম কিন্তু মুদ্রার প্রচলন হলো। তারপর গুপ্ত যুগ হলে যখন দিনার আর মুদ্রা, গুপ্ত যুগে একদম উচ্চ মানের সোনার মুদ্রার প্রচলন হলো। এরপর হলো কি কড়ির ব্যবহার, পর্যায় 4 স্থানীয় অর্থনীতি, সাধারণ মানুষ ধাতব মুদ্রার ঘাটতি এবং বিনিময়ের মাধ্যম হিসেবে কড়ি বা কপর্দকের ব্যবহার শুরু হলো। এইভাবে আস্তে আস্তে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ করে কিন্তু বিবর্তন হলো। তাহলে এই হলো আমাদের মুদ্রার প্রথম থেকে শেষ অবধি কিন্তু মুদ্রার প্রচলন, বিবর্তন, সমস্ত রকম আমরা ইতিহাস জানলাম। কতটুকু এবার শিখলাম, কিরকম প্রশ্ন আসবে? গুপ্ত যুগে প্রচলিত স্বর্ণ মুদ্রাকে কি বলা হতো? জানি স্বর্ণ মুদ্রাকে বলা হতো দিনার, তাই না? 2 নম্বর পাল ও সেন যুগে প্রাচীন বাংলায় বিনিময় প্রথার প্রধান মাধ্যম কি ছিল? কড়ি। পাল ও সেন যুগে কড়ি বা কপর্দক। মুদ্রা সম্পর্কিত অধ্যয়নকে কি বলা হয়? প্রথমেই বলেছি মুদ্রা সম্পর্কিত অধ্যয়ন ও গবেষণাকে বলা হচ্ছে নিউমিজম্যাটিক্স। ঠিক আছে, এরকম প্রশ্ন আসবে, তোমরা দেখে নাও, ভালোভাবে বুঝে নাও, এরকম ধরনেরই কিন্তু প্রশ্ন হতে চলেছে। বিনিময় প্রথা থেকে মুদ্রার অর্থনীতিতে উত্তরণ প্রাচীন সমাজ ও বাণিজ্য কি ধরনের পরিবর্তন এনেছিল? দেখি মূল বিষয়বস্তু কি রকম ধরনের পরিবর্তন নিজে আনলো আমরা দেখব। মূল বিষয়বস্তু সঞ্চয় সম্পদের সঠিক মূল্যায়নের সুবিধা, রোমান সাম্রাজ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে দূরপাল্লার বাণিজ্য বৃদ্ধি, ওয়ারি বটেশ্বর ও তাম্রলিপ্তের মধ্যে সমৃদ্ধ নগর ও বন্দরে গড়ে ওঠা, এই সমস্ত। ইতিহাসের দর্প, মুদ্রা আখ্যান। তাহলে মূল বার্তা আমরা কি পেলাম? প্রাচীন মুদ্রা শুধু লেনদেনের মাধ্যমই ছিল না, এটি প্রাচীন বাংলা ও ভারতের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং অর্থনৈতিক উত্থান পতনের এক জীবন্ত দলিল। অবশ্যই মুদ্রা শুধুমাত্র যে লেনদেনের বিষয় তা নয়, সেখান থেকে আমরা সাংস্কৃতিক ঐতিহ্য, সমস্ত রকম তোমার ইতিহাস, অর্থনৈতিক উত্থান, আমাদের ঐতিহ্য, সমস্ত কিছু কিন্তু এর মাধ্যমে দিয়ে আমরা জানতে পারি। এটা একটা জীবন্ত দলিল বলা হচ্ছে। আর ওয়ারি বটেশ্বর থেকে শুরু করে গুপ্ত যুগের দিনার এবং পাল যুগের কড়ি, এই পুরো যাত্রা আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রা, অর্থনৈতিক বিবর্তনে অসামান্য গল্প শোনায়। তাহলে মুদ্রা কিন্তু আমাদের যে মুদ্রার বিবর্তন ঘটেছে প্রথম থেকে শুরু শেষ করে আমাদের কিন্তু জীবনযাত্রার যে পুরো বিবর্তন, সেখানকার প্রথমে কি ছিল, কেমন ছিল, তারপরে আসলো কি রকম জীবনযাত্রা, সমস্ত কিছু কিন্তু আমরা এই মুদ্রা থেকেই কিন্তু বুঝতে পারি, জানতে পারি এবং তার বিবর্তনের মাধ্যমে দিয়েই কিন্তু তা জানা যাচ্ছে। এটা একটা বিশাল কাহিনীর মতো হয়ে যায়, গল্পের মতো। এই হলো তাহলে আমাদের মুদ্রা। তাহলে কেমন লাগলো আজকের বিষয়টি তোমরা অবশ্যই জানাবে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তোমরা অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটি, এবং যদি কোনো অসুবিধা থাকে, আরও যদি কোনো রকম অন্য কিছু ভিডিও দেখতে চাও, কমেন্ট করে জানাও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসছি পরের একটা টপিক নিয়ে, অন্য ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।